আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি লিজেন্ড কেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে। আজকের এই সাম্প্রতিক ক্লাসে আ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান আমাদের ক্লাসটাতে। তো পেছনে লেখাই আছে আজকের ক্লাসের আলোচনার বিষয়টা আসলে কি? তো আজকের ক্লাসে আমরা মূলত কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে সাম্প্রতিক অংশ নিয়ে। সাম্প্রতিক অংশ নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। যেহেতু এটা একটা ফ্রি ক্লাস, অবশ্যই আপনার ফ্রেন্ডদেরকে একটু কাইন্ডলি মেনশন করে দিবেন। ওকে, সালাম দিচ্ছ অনেকে। একটু আমি উত্তরগুলো নিয়ে নেই। ইসরাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মাইশা, ওকে। এরপরে সালাম দিয়েছো হচ্ছে সোমা, সালাম দিয়েছো। ঐশী সালাম দিয়েছো। অনেকে সালাম দিচ্ছ। রাতও অনেক হয়েছে। একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু যুক্ত করে নাও আজকের ক্লাসটাতে। তো এখানে বলা হয়েছে যে বি ইউনিটের কথা বলা হয়েছে শুধু। বাট এই সাম্প্রতিক ক্লাসটা আমি মনে করি যারা বাকি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, সেটা রাবি হতে পারে, সেটা হতে পারে হচ্ছে এরপরে তোমরা আরো খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তোমরা হাজী দানেশে পরীক্ষা দিবা, অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। তো এই সাম্প্রতিক ক্লাসটা আসলে সবার জন্য। কার জন্য? সবার জন্য এই সাম্প্রতিক ক্লাসটা। তো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা কাইন্ডলি, নিয়মিত এসএসসি বেছে। আচ্ছা, ওকে। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি। নমস্কার ভাইয়া। সাদিয়া সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, একটু যুক্ত করে নাও। আমরা ক্লাসটাতে আজকে শুধু পড়বো। এখন প্রথমে একটু আমাকে জানাবা তোমরা সবাই কেমন আছো এবং সব কিছু ঠিকঠাক একদম প্রপারলি শুনতে পাচ্ছ কিনা ভাই বোনেরা, একটু কাইন্ডলি আমাকে জানায় নিবা। হ্যাঁ, তাহলে হচ্ছে কি, কারণ অনলাইনে যে ক্লাসগুলো হয় যদি তোমরা ঠিকঠাক দেখতে এবং শুনতে না পাও, সেই ক্লাসগুলো আসলে নিয়ে কোনো লাভ হয় না। ওকে, বৈশাখী চৌধুরী সালাম দিয়েছো, ওকে। ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, কষ্ট করে হলেও করো, অথবা নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও। অল ক্লিয়ার, সাদিয়া বলেছো অল ক্লিয়ার, ওকে। একটু জানায় নাও কি কি সমস্যা আছে, কিংবা কোনো সমস্যা নাই কিনা এটা জানাবা। নাইমুর রহমান, সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নাইমুর, ওকে। দেখো, দ্বিতীয় পেজটাতে আমাদের জন্য আসলে কি আছে। দ্বিতীয় পেজটাতে আছে হচ্ছে সিইউ বি ইউনিট, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সাম্প্রতিক মেগা ক্লাস। বাট আমি আবারও বলতেছি, ক্লাসটা শুধু যদি তুমি মনে করো শুধু চট্টগ্রামের জন্য, তাহলে এটা তোমার জন্য একটা বড় ভুল হবে। তো প্রথমত আমি একটু, আচ্ছা, আমি একটু বলে নেই। তোমরা তোমাদের আমি কয়েকটা সাম্প্রতিক ক্লাস নিয়েছি। জাবির জাবির বি ইউনিটের আগে, সরি, জাহাঙ্গীরনগরের সি ইউনিটের আগে একটা সাম্প্রতিক ক্লাস ছিল। একটু মনোযোগ দিয়ে শোনো। সেই ক্লাসটাতে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে বিভিন্ন সংস্থা সম্পর্কে, মানে সংস্থার সম্মেলন, সংস্থা প্লাস তার সম্মেলন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটাতেও যদি আমি সেম জিনিসগুলো আবার আলোচনা করি, ধরো কোনটা রাজনৈতিক সংস্থা, কোনটা আঞ্চলিক সংস্থা, ধরে নাও আমি এই ব্যাপারগুলো আবারও আলোচনা করলাম, আঞ্চলিক, রাজনৈতিক, মানে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করেছিলাম। এরপরে এদের সম্মেলন হয়েছে কবে, নতুন কোনো সদস্য যুক্ত হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আলোচনা করেছিলাম। তো ভাই, যারা এই ক্লাসটা করবা, আমি আবারও বলতেছি, যারা এই ক্লাসটা করবা তাদের অবশ্যই লিজেন্ড কেয়ারের পেজে ওই আগের ক্লাসটা তোমাকে করে নিতে হবে। এখন কথা হচ্ছে কাব্য ভাই, এই ক্লাসটা খুঁজে পাবো কেমনে? অনেক নিচে চলে গেছে, তাই না? তো এই জন্য কি করতে হয়, আমাদের ক্লাসটা শেয়ার করে রাখতে হয়। শেয়ার করে রাখলে তুমি ওই ক্লাসটা আর এই ক্লাসটা মিলায় যদি সাম্প্রতিক পড়তে পারো, কারণ 2 ঘন্টা পড়লে কিন্তু সাম্প্রতিক শেষ হয়ে যায় না। সাম্প্রতিক কিন্তু এত সহজ কিছু না, এত ছোট্ট কিছু না। তো তোমাদের বলে রাখি, তোমাদের সুবিধার্থে এই ক্লাসটা তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো যদি মনে হয়। ওকে, আচ্ছা, আমি আবারও বলতেছি, ক্লাসটা শুধু চট্টগ্রামের বি ইউনিটকে কভার করবে এমন না, তুমি অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারবা। আমরা প্রথমে চলে যাব, পুরস্কার নিয়ে আলোচনা শুরু করব। পুরস্কার, সবাই একটু হেডলাইন দাও।
পুরস্কার নিয়ে আলোচনা শুরু করব। যত পুরস্কার আছে 2024 রিলেটেড এবং 2025-এও তুমি যদি দেখো 24 লিখলাম ভাইয়া, এখন 2025-এ আমাদের বাংলাদেশে দুটা স্বনামধন্য পুরস্কার আছে, সেগুলো তো নাম ঘোষণা হয়ে গেছে পুরস্কার 2025, তাহলে 25 কেন বাদ দিবেন, তাই না? পুরস্কার 2024 এবং 2025 নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ওকে, আমরা মাত্র 90 জন যুক্ত হয়েছি। তাসনিম সালাম দিয়েছো। ওকে, অনেকে মেনশন দিচ্ছ, বন্ধুদের ভালোর জন্য মেনশন দিচ্ছ, দিতে পারো, তোমার বন্ধুদের মেনশনও দিতে পারো, নিজের ভালোর জন্য কি করতে পারো, নিজের ভালোর জন্য ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারো। 2025 সালে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা পুরস্কার দেখব। একটা হচ্ছে 21শে পদক। একটু খাতা কলম নিয়ে বসো ভাই বোনেরা। আমি চাইলে কিন্তু এমসিকিউ সলভ করতে পারতাম, কেন করি নাই? এমসিকিউ সলভ করলে শুধু ওই এমসিকিউটাই হইতো, আশেপাশে একটু আলোচনা হইতো। সাম্প্রতিকটা আমি পুরা বোর্ডে লিখে দিব, তোমরা জাস্ট একটু খাতায় লিখবা। আমি পুরাটা আমি বোর্ডে লিখে দিব, তোমরা জাস্ট একটু খাতায় লিখবা। ওকে, এই যে 21শে পদক 2025, এই 21শে পদক 2025 নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। তোমরা যদি দেখো 21শে পদক 2025 নাম কিন্তু ঘোষণা করা হয়েছে। 14 জনের কথা বলা হয়েছে, 14 জন এই 21শে পদক 2025 পাবে। ওকে, ঠিক আছে। এই 21শে পদক দেওয়া শুরু হয় বাংলাদেশে। 21শে পদক দেওয়া শুরু করে 1976 সাল থেকে। কত সাল থেকে দেওয়া শুরু করে ভাই? 1976 সাল থেকে দেওয়া শুরু করে। এবছর এই যে কিছুদিন আগে 24 সালে একজন মারা গেল, কবি হেলাল হাফিজ। এই যে কবি হেলাল হাফিজ, ইনি কিন্তু মরণোত্তর 21শে পদক পেয়েছে। এবার মরণোত্তর 21শে পদক পেয়েছে কবি হেলাল হাফিজ। এই যে কিছুদিন আগে মারা গেল, এই কবি হেলাল হাফিজও কিন্তু মরণোত্তর 21শে পদক পেয়েছে। আর একটা পদক দেওয়া হয়েছে রিসেন্টলি, যদি দেখো নাম ঘোষণা করা হয়েছে, দেওয়া হয় নাই তো এখনো, স্বাধীনতা পদক 2025। স্বাধীনতা পদক 2025। এই যে স্বাধীনতা পদক 2025, এটাকে শহীদ আবরার ফাহাদকে দেওয়া হয়েছে, মানে নাম ঘোষণা করা হয়েছে, দেওয়া হয়েছে বললে ভুল হবে, আবরার ফাহাদের নাম ঘোষণা করা হয়েছে। শহীদ আবরার ফাহাদের নাম ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারটা আসলে দেওয়া হয় কবে? এই যে স্বাধীনতা পদক, এটা কবে দেওয়া হয়? এইটা 26শে মার্চ এই পদকটা আসলে দেওয়া হয়। আমার কথা সবাই বুঝতেছো কিনা একটু কাইন্ডলি জানাবা। হেলাল হাফিজ, ইয়েস, হেলাল হাফিজ। ওকে, আচ্ছা, বাংলাদেশের সর্বোচ্চ যে দুইটা পুরস্কার, একটা হচ্ছে স্বাধীনতা পুরস্কার আর একটা হচ্ছে 21শে পদক। এখন তাইলে ভাইয়া সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটা? প্রথমে হচ্ছে সর্বোচ্চ পুরস্কারটা হচ্ছে এই স্বাধীনতা পদক, এবং দ্বিতীয় অবস্থানেই হচ্ছে এই 21শে পদক, যেটা 2025 ইতিমধ্যে নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আমরা এই যে মরণোত্তর শহীদ আবরার ফাহাদ উল্লেখযোগ্য, আমি জাস্ট একটা নাম লিখলাম। এখানে 21শে পদক কবি হেলাল হাফিজ, জাস্ট একটা নাম লিখেছি। এই যে আমি যদি বলি স্বাধীনতা পুরস্কারটা কত সাল থেকে দেওয়া হয়, এটা তো দেখলাম 1976 সাল থেকে দেওয়া হয়। স্বাধীনতা পুরস্কার 1977 সাল থেকে দেওয়া হয়। তাইলে এই স্বাধীনতা পদক এবং 21শে পদক নিয়ে আমাদের একটু পড়াশোনা করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মানে পরীক্ষা দিতে যাইতে হবে, তাই না ভাইয়াপুরা? বুঝতেছি আমরা সবাই আমাদের কথা? ওকে, আমার কথা বুঝতেছেন আপনারা যারা ক্লাসটা করতেছেন? ফ্রি ক্লাস নাকি ভাইয়া? হ্যাঁ, এটা ফ্রি ক্লাস ভাইয়া, এটা ফ্রি ক্লাস। তাইলে ভাই, আমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে যাব, আমাদের সাম্প্রতিক অংশ অবশ্যই ভালো করতে হবে। এই সাম্প্রতিকে ভালো করতে হলে আমাদের পুরস্কার নিয়ে একটু পড়াশোনা করা উচিত। যেহেতু বাংলাদেশের এই দুইটা পুরস্কার, শীর্ষ দুইটা পুরস্কার, একটা হচ্ছে স্বাধীনতা পদক এবং 21শে পদক 2025 অলরেডি নাম ঘোষণা করা হয়েছে। তো এটা কত সাল থেকে দেওয়া হচ্ছে, এবছর উল্লেখযোগ্য কারা কারা পাইলো, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এটা নিয়ে আরো একটু পড়াশোনা করে আমাদের পরীক্ষার হলে যেতে হবে। এখন আসো পুরস্কার 2024, যেটা হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ফ্রি ক্লাস কিনা হ্যাঁ জিজ্ঞেস করেছে অনেকে।
আচ্ছা, রিসেন্ট ইউ আছে না ভাইয়া? হ্যাঁ, বিউনিট রিলিজ। আচ্ছা, আমি একটু বলি তোমাদের, সেটা হচ্ছে শুধু চট্টগ্রামের বি ইউনিট নিয়ে আজকের এই সাম্প্রতিক ক্লাস না। এইটা সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস। কথা ক্লিয়ার আমার? এই ভাইয়া আপুরা, কথা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাও না। ওকে, পুরস্কার 2024, ওইখানে 25 লিখেছিলাম, এখানে 24 লিখেছিলাম। প্রথম যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোবেল পুরস্কার। কোন পুরস্কার নিয়ে আলোচনা করব? নোবেল পুরস্কার। সবাই খাতা কলমে একটু লেখার চেষ্টা করো। হ্যাঁ, তো এই নোবেল পুরস্কারটা কে চালু করে? আলফ্রেড নোবেল চালু করে। আলফ্রেড নোবেল চালু করে। তো ভাই, এই আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করে কবে? কেউ বলতে পারো? আলফ্রেড নোবেল যদি জানো একটু উত্তর করবা। দেখবা এই উত্তর করতে করতে, কমেন্টে উত্তর করতে করতে একটা সময় তোমার এই ব্যাপারগুলো পরীক্ষার হলে তুমি খুব সহজেই মনে করতে পারতেছো। এই আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করে 1833 সালে। কোথায় জন্মগ্রহণ করে? সুইডেনে জন্মগ্রহণ করে। কোন দেশে? সুইডেনে জন্মগ্রহণ করে। ইনি কি আবিষ্কার করেছিল? ইনি আবিষ্কার করেছিল ডিনামাইট আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল ভাই বোনেরা? ইনি হচ্ছে ডিনামাইট আবিষ্কার করেছিল। ওকে, তো ইনি যে ডিনামাইট আবিষ্কার করে যে সম্পদের মালিক হয়েছিল, তার ইচ্ছা ছিল এই সম্পদ দিয়ে তিনি মানুষের জন্য, মানুষ ভালো কাজ করলে তার 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 সম্মান স্বরূপ একটা পুরস্কার দিয়ে যাবে। সেই থেকে এই নোবেল পুরস্কার। সেই থেকে এই নোবেল পুরস্কার। ওকে, সবাই বুঝতেছো আমার কথা? আচ্ছা, প্রত্যেক বছর এই নোবেল পুরস্কারটা ঘোষণা করা হয় অক্টোবর মাসে। ঘোষণা করা হয় যে কে কে নোবেল পেতে যাচ্ছ, তাই না? অক্টোবর মাসে এই নোবেল পুরস্কারটা কি করা হয়? ঘোষণা করা হয় যে ভাই তুমি নোবেল পুরস্কার পেতে যাচ্ছ। এটা কি করা হয়? এটা হচ্ছে ঘোষণা করা হয়। 1901 সাল থেকে এই নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হয়। 1 সাল থেকে। সেই সময় মাত্র 5টা বিষয়ে নোবেল দেওয়া হতো। কয়টা বিষয়ে নোবেল দেওয়া হতো? 5টা বিষয়। পরবর্তীতে 1969 সাল থেকে আরেকটা বিষয় যুক্ত করা হয়, সেটা হচ্ছে অর্থনীতি যুক্ত করা হয়। কোন নীতি? অর্থনীতি। এই যে অর্থনীতি যুক্ত করা হলো 1969 সাল থেকে, এই অর্থনীতিটা যুক্ত করা হয়। এই 1969 সালে প্রথম অর্থনীতিতে নোবেল পায় কে? কেউ বলতে পারেন? এই সময় প্রথম রাগনার ফ্রেশ পায়, তাই না? রাগনার ফ্রেশ 1969-এ নোবেল পুরস্কার পায় অর্থনীতিতে। কি জন্য পায়? তিনি অর্থনীতিটাকে দুইটা ভাগে ভাগ করেছিল। মনে আছে আপনাদের? অর্থনীতিকে কয় ভাগে ভাগ করেছিল? 2 ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, আর একটা কি? সমষ্টিক অর্থনীতি। ওকে, এই সবাই বুঝতেছেন আমার কথা যারা ক্লাসটা করতেছেন? ওকে, 10 ডিসেম্বর রাগনার ফ্রেশ, ইয়েস, অক্টোবর মাসে ঘোষণা করা হয়। হ্যাঁ, 10 ডিসেম্বরে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়, কারণ এই যে 1896 সালের 10 ডিসেম্বর 1896 সালের 10 ডিসেম্বর এই আলফ্রেড নোবেল কি হয়? আলফ্রেড নোবেল মারা যায়। কি যায়? মারা যায়। এই জন্য প্রত্যেক বছর প্রত্যেক বছর এই 10 ডিসেম্বরে নোবেলটা হাতে দেওয়া হয়। প্রত্যেক বছর কত তারিখে? প্রত্যেক বছর 10 ডিসেম্বরে নোবেল পুরস্কারটা হাতে দেওয়া হয়। এই সবাই বুঝতেছেন কথাবার্তা? একটু আমাকে জানান বুঝতেছেন কিনা। এই নোবেল পুরস্কারটা মূলত 2টা দেশ থেকে দেওয়া হয়। একটা হচ্ছে নরওয়ে এবং সুইডেন থেকে দেওয়া হয়। নরওয়ে এবং সুইডেন থেকে এই নোবেল পুরস্কারটা আসলে দেওয়া হয়। এখন যদি আমরা আলোচনায় আনি 2024 সালকে, 2024, কারণ 2025-এ তো এখনো অক্টোবর মাসও আসে নাই, 2025-এ এখনো ডিসেম্বর মাসও আসে নাই। তো আমাদের অবশ্যই নোবেল পুরস্কার পড়লে সেই 2024 সালের নোবেল পুরস্কারটাই আমাদের পড়তে হবে, তাই না? ওকে, তোমরা একটা কাজ করতে পারো, ক্লাসটা একটু শেয়ার দিতে পারো যদি তোমাদের মন চায়। ওকে, তার আগে আমরা একটু ভিন্নধর্মী কিছু আলোচনা করি। এখন পর্যন্ত
অনেকে নোবেল প্রত্যাখ্যান করেছে, মানে নোবেল পাওয়ার পরও তারা নেয় নাই। তো সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে কে? কেউ বলতে পারো? সর্বপ্রথম সাহিত্যে নোবেল প্রত্যাখ্যান করে কে? প্রত্যাখ্যান করে কে? কেউ জানলে উত্তর করো। সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার, একটু দেখো, সর্বপ্রথম সাহিত্যে নোবেল প্রত্যাখ্যান করে কে? একটু উত্তর করো। যে ইয়েস, সবাই আবরার জয়, তারপরে জাফর বলেছো, ওকে মাশাআল্লাহ। যে পাল সাত্রে, যে পাল সাত্রে হচ্ছে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে। যদি বলি ভাই, এটা যদি সাহিত্যে না বলে যদি সর্বপ্রথম শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে কে? শান্তিতে নোবেল প্রত্যাখ্যান করে কে? ভাই একটু ব্যতিক্রম ধর্মী, কারণ এই প্রশ্নগুলো বইতে দেওয়া থাকে না। যে সাম্প্রতিকগুলো তোমরা বাজারের পড়ো সেখানে এই ব্যাপারগুলো দেওয়া থাকে না, বুঝতে পারছো? এইটা কি হবে বলো তো ভাই, একটু বলে দেন। 2025-এ কোনো আপডেট গুলো পড়তে হবে অবশ্যই রাব্বি, আমি বলে দিব যে কি পড়তে হবে। এই ক্লাসের পরেও আর কি বাকি থাকবে আমি সব কিছু বলে দিব। আচ্ছা, তোমরা বলেছো লি ডাক থো, ইয়েস, লি ডাক থো, ইনি হচ্ছে সর্বপ্রথম শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করে। আর সাহিত্যে করে কে? যে যে পাল সাত্রে। ওকে, এই ক্লাসে যুক্ত হয়েছো বাট আশাহত হয়েছো আজকে ঢাবির রেজাল্ট দেখে, এমন কে কে আসো? কে কে আসো একটু বলো তো। এরপরে আসো 2024 সালের গল্প। 2024 সালে 2024 সালে কতজন নোবেল পেয়েছে? কতজন নোবেল পেয়েছে? 2024 সালে 11 জন ব্যক্তি এবং একটা সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে। 2024 সালে 11 জন ব্যক্তি প্লাস একটা সংস্থা কি পেয়েছে? নোবেল পুরস্কার পেয়েছে। 11 জন ব্যক্তি এবং একটি সংস্থা নোবেল পেয়েছে। এই যে 11 জন, এই 11 জনের মধ্যে মাত্র একজন নারী এবছর নোবেল পুরস্কার পেয়েছে। এই 11 জনের মধ্যে কতজন নারী? একজন নারী, সে কে? এই যে হানকাং। এই হানকাং কোথায় বাড়ি? ইনার বাসা হচ্ছে দক্ষিণ কোরিয়া, তাই না ভাইয়া? দক্ষিণ কোরিয়া বা সাউথ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে। ইনি কিসে নোবেল পুরস্কার পেয়েছে? এই হানকাং কিসে নোবেল পুরস্কার পেয়েছে? জানলে কমেন্ট করো। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, সাহিত্যে নোবেল পেয়েছে। তোমরা যদি জানো এই ব্যাপারগুলো অবশ্যই কমেন্ট করবে, তাই না? হ্যাঁ, ইয়েস, নিহান হিদান কাও। এই যে একটা সংস্থার কথা বলেছি সেইটা তোমরা বলতেছো এটা কিসে পেয়েছে? এই সংস্থাটা পেয়েছে শান্তিতে। কিসে পেয়েছে? শান্তিতে। এটা কোন দেশের সংস্থা? এটা ভাইয়া জাপানের একটা সংস্থা। কোন দেশের সংস্থা? জাপানের একটা সংস্থা। এই যে নিহান হিদানকাও কত সালে প্রতিষ্ঠিত হয় একটু বলো তো। এইটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এই যে নিহান হিদানকাও কত সালে প্রতিষ্ঠিত হয় একটু জানাও, কত সালে প্রতিষ্ঠিত হয়? হ্যাঁ, ভেজিটেরিয়ান গ্রন্থের জন্য। বাহ, চমৎকার ব্যাপার। সাহিত্যে পেয়েছে কি জন্য? ভেজিটেরিয়ান গ্রন্থের জন্য। কোন গ্রন্থের জন্য? ভেজিটেরিয়ান গ্রন্থের জন্য। তোমাদের প্রশ্ন করেছি কি ভাই, এই যে নিহান হিদানকাও এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? ইয়েস, 1956 সালে এইটি প্রতিষ্ঠিত হয়। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয়। 1956 সালে এই সংস্থাটা প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা সাহিত্যে দেখলাম, আমরা শান্তিতে দেখলাম। আমরা যদি বলি ভাইয়া অর্থনীতিতে, কারণ তোমরা একটু মাথায় দেখো, অর্থনীতিতে নোবেল পেয়েছে
কতজন পেয়েছে এবছর? 3 জন পেয়েছে। কয়জন পেয়েছে? 3 জন পেয়েছে। দেখো ক্লাসের উপস্থিতি ধীরে ধীরে কমতেছে। তোমরা যদি চাও যে ক্লাসের উপস্থিতি একটু বাড়ায় দেই, পারো না? আমি একজন, তুমি শুধুমাত্র তুমি যদি মানে একজন ব্যক্তি যদিও এই ক্লাসে থাকো, আমি কাব্য সাম্প্রতিক আজকে পড়াবো, যতটুকু তোমাদের দরকার আমি তোমাদের সাথে পড়াবো। হ্যাঁ, তুমি জানতে পারো এগুলো, অস্বাভাবিক কিছুই না। তুমি জানতে পারো এই ব্যাপারগুলো, তো আমার সাথে তুমি একটু রিভিশন দাও। যদি আমি ভুল করি সেই ভুলটা ধরে একটু মজা করো, ট্রল করো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। জাস্ট তোমরা শিখো। তোমরা জানলে রিভিশন করো, না জানলে খাতায় নোট করো, শিখো। একটা বাজে গল্প এখানে শেয়ার করব না। কমেন্ট করো, কমেন্ট করো, এই প্রশ্নের উত্তর কি হবে, এরকম করব না। তোমাদের শেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত চাইলে থাকতে পারো এই ক্লাসটাতে, আদারওয়াইজ তুমি চলে যেতে পারো। তোমার মনে হলে তুমি ক্লাসটা তোমার টাইম লাইনেও রেখে দিতে পারো। ওকে, আচ্ছা, কখন শুরু হয়েছে বস? দেরি হয়ে গেল? দেরি হয় নাই, ইনশাল্লাহ। আচ্ছা, অর্থনীতিতে 3 জন পেয়েছে। আমি এত মনে রাখতে পারি না, আমি মনে রেখেছি ড্যারনের নাম। ড্যারন, ড্যারনের নাম মনে রেখেছি। তারপরে সাইমন মনে রেখেছি, আরেকজনের আরেকটা অংশ মনে রাখছি, সাইমন মনে রাখছি। আমি 3 জনের পুরো নাম মনে রাখতে পারি নাই, তো কি আমার তো অপশন দেওয়া থাকবে তাই না? আরেকজনের কি মনে রাখছি? আরেকজনের মনে রাখছি জেমস। তাহলে জেমস সাইমন ড্যারন বা জেমস ড্যারন সাইমন, এই তিনটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমি মনে রাখছি। অপশন এই 3টা দেখলে আমি উত্তর করে দিব। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে না? অপশন তো দেওয়া থাকবে, অপশন দেখলে আমি উত্তর করে দিব। এই সাইমন জনসন এতটুকু আমার মনে রাখার দরকার নাই, আমার যতটুকু দরকার ইয়েস ড্যারেন অ্যাসেমগ্লু, তুরস্ক, জেমস রবিনসন, আর হচ্ছে সাইমন জনসন। আমার এত মনে রাখতে আমি পারি না। আমি ড্যারন মনে রাখতে পারি, সাইমন মনে রাখতে পারি, আর জেমস মনে রাখতে পারি। কান্দি শিয়ারডান, থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, তাইলে এই পেজে যা যা আলোচনা করেছি একটু চোখের সামনে একটু ভাসানোর চেষ্টা করি আমরা সবাই মিলে। তো আমরা এই পেজে আলোচনা করেছি 2025 সালের যে পুরস্কারগুলো আমাদের দেশে 21শে পদক এবং স্বাধীনতা পদক নিয়ে আলোচনা করেছি। 21শে পদক কত সাল থেকে দেওয়া হয় আমরা বলেছি, এটা 1976 সাল থেকে দেওয়া হয়। ওকে, এবার নাম ঘোষণা করা হয়েছে কয়জনের? 14 জনের। এর মধ্যে উল্লেখযোগ্য একজনের নামও লিখেছি আমরা, কবি হেলাল হাফিজের নাম লিখেছি, ইনি মরণোত্তর 21শে পদক কে তার নাম এসেছে। এরপরে আমরা পড়েছি স্বাধীনতা পদক 2025, এটাও নাম ঘোষণা করা হয়েছে অলরেডি। এই স্বাধীনতা পদক 2025, মরণোত্তর স্বাধীনতা পদক 2025, সে নাম এসেছে একজনের, শহীদ আবরার ফাহাদের নাম এসেছে। বুয়েটের স্টুডেন্ট ছিল আবরার ফাহাদ, তার নাম এসেছে। তো উল্লেখযোগ্য একজনের নাম লিখেছি। এটা হচ্ছে প্রত্যেক বছর 26শে মার্চ এই পুরস্কারটা দেওয়া হয় বা হাতে তুলে দেওয়া হয়, এর আগে ঘোষণা হয়ে গেছে। এবং এটি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার এবং দ্বিতীয় বেসামরিক পুরস্কার হচ্ছে এই 21শে পদক। পরবর্তীতে আমরা কি আলোচনা করলাম? নোবেল পুরস্কার নিয়ে আলোচনা করলাম। যে নোবেল পুরস্কারটা চালু করে হচ্ছে কি আলফ্রেড নোবেল, যিনি জন্মগ্রহণ করে 1833 সালে সুইডেনে জন্মগ্রহণ করে এই আলফ্রেড নোবেল। ইনি কি আবিষ্কার করে? ডিনামাইট আবিষ্কার করে। ডিনামাইট আবিষ্কার করে যত টাকার মালিক হয়, তিনি ভাবে যে দেশের জন্য বা পুরো বিশ্বের জন্য যারা ভালো কাজ করবে তাদের একটা সম্মাননা দেওয়া হবে তার এই সম্পদের অংশ থেকে। তো সেই থেকে 1901 সাল থেকে 5টা বিষয়ে নোবেল পুরস্কার চালু হইল। পরবর্তীতে 1969 সালে এসে আরেকটা বিষয় যুক্ত করা হলো, অর্থনীতি। সেই অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রথমবার পাইল রাগনার ফ্রেশ, যিনি অর্থনীতিটাকে 2টা ভাগে ভাগ করেছিল, একটি সমষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স 2টা ভাগে ভাগ করলো। প্রত্যেক বছর 10 ডিসেম্বরে এই পুরস্কারটা হাতে তুলে দেওয়া হয় এবং নাম ঘোষণা করা হয় অক্টোবর মাসে। কোন মাসে নাম ঘোষণা করা হয়? অক্টোবর মাসে নাম ঘোষণা করা হয়। এবছর 2024 সালে 11 জন ব্যক্তি এবং একটি সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে। কয়টা সংস্থা? একটা সংস্থা। সেই সংস্থাটা হচ্ছে নিহান হিদানকাও, যেটা জাপানের একটি সংস্থা, যার জন্ম হয়েছিল 1956 সালে। এবং যে এই 11 জনের মধ্যে মাত্র একজন নারী নোবেল পুরস্কার পেয়েছে, সেই নারীর নাম হচ্ছে হানকাং
যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে, যিনি দক্ষিণ কোরিয়ার একজন মানুষ, ভেজিটেরিয়ান গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছে। ওকে, এবছর 2024 সালে 3জন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে। আমি সবার নাম পুরোটা মনে রাখার দরকার নাই, তাই মনে রেখেছি ড্যারন সাইমন জেমস। কারো কোনো প্রশ্ন, কারো কোনো কথা থাকলে একটু বলতে পারো। আসছে, নবের আহমেদ আসছে। ইয়েস, কারো কোনো কথা, কারো কোনো প্রশ্ন, কারো কোনো কিছু থাকলে বলতে পারো। আমি তোমাদের প্রশ্ন এবং কথা শোনার জন্য প্রস্তুত। এবং ক্লাসের উপস্থিতি খুবই ন্যাক্কারজনক। ইদানিং পোলাপানের আগ্রহ কমে গেছে। পোলাপানের আগ্রহ কোথায়? সেইখানে যেখানে বলা হচ্ছে এই প্রশ্নটার উত্তর করো, সেখানে। ক্লিয়ার ভাইয়া? সাদিয়া বলেছেন একটু, আপনারা জাস্ট কোনো কিছু বলার নাই। ওকে, রাফি বলেছো কোনো কিছু বলার নাই। অর্পিতা দাস বলেছো ক্লিয়ার। একটু ঝটপট আমি যেটা জানতে চাই। তাসনিম বলেছো ক্লিয়ার, তাসনিম 2বার বলেছো ক্লিয়ার। ওকে, আয়শা বলেছো ক্লিয়ার ভাইয়া। ইসরাত বলেছো ক্লিয়ার ভাইয়া। কবিয়াল মাহমুদ সামিয়া রহমান বলেছো, উষা বলেছো ক্লিয়ার, লামিসা খান বলেছো ক্লিয়ার। ওকে, আমরা কি এই কয়জনে ক্লাস করতেছি যে কয়জন ক্লিয়ার লিখলাম? ওকে, মাইশা বলেছো ক্লিয়ার। ওকে, স্নিগ্ধা বলেছো ক্লিয়ার। আমরা যে পুরস্কারটা পড়া শুরু করেছি, আমরা চেষ্টা করব যত পুরস্কার আছে 24-এর ইম্পর্টেন্ট পরীক্ষায় পুরস্কার থেকে প্রশ্ন আসলেই যেন উত্তর করতে পারি, আমরা সবগুলো পুরস্কার পড়বো আজকে ইনশাল্লাহ। ওকে, নুসরাত জাহান বলেছো ক্লিয়ার, কন্টিনিউ করেন ভাইয়া। ওকে, অবশ্যই আবিদুর রহমান কন্টিনিউ করব। ওকে ওকে, সবাই বলেছো ক্লিয়ার। একটু রেসপন্স করো, আর কিছু চাই না, একটু রেসপন্স চাই, তাই না? একটু রেসপন্স চাই। এরপর লেখো একাডেমি অ্যাওয়ার্ড। একাডেমি অ্যাওয়ার্ড কি লিখবা? একাডেমি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড বার্ন ভুল লিখছি না? অ্যাওয়ার্ড এরকম হবে না, একাডেমি অ্যাওয়ার্ড। যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় অস্কার। যেটাকে কি বলা হয়? অস্কার পুরস্কার। কি পুরস্কার বলা হয়? অস্কার পুরস্কার বলা হয়। যেটাকে কি বলা হয়? অস্কার পুরস্কার বলা হয়। এই অস্কার পুরস্কারটা চালু হয় কত সালে? কেউ বলতে পারো? এই অস্কার চালু হয় কত সালে? ভাইয়া সবাই ঢাবিতে চান্স পেয়ে যাচ্ছে, আমরা কবে চান্স পাবো ভাইয়া? আচ্ছা, একটু দ্রুত করলে মনে হয় ভালো হয়। আচ্ছা ভাই, কত জায়গায় কত গল্প শোনো, কত প্রশ্নের উত্তর করো, জাস্ট দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। সেখানে আমি চেষ্টা করতেছি দ্রুত করার। তুমি দ্রুত বললে বুঝতে পারবা, ইটস ওকে। তোমার সেই ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, বাট আর একজন স্টুডেন্টের আল্লাহ সেই ধারণ ক্ষমতা দেয় নাই। তো আমি একটু আস্তে আস্তেই পড়াই, একটু কষ্ট করে শুনো। আমার ক্লাস করলে তুমি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে না, এতটুকু তোমাকে এনশিওর করতেছি। চান্স তোমরাও পাবা। একজন বলেছে যে সবাই ঢাবিতে চান্স পাচ্ছে, আমরা কবে? তোমরাও পাবা। জাস্ট একটু পরিশ্রম করো, ধৈর্য ধরো, তোমার রবের কাছে চাও, তুমিও চান্স পাবা। পরিশ্রম করলে সফলতা আসবে। তোমার যে জায়গাটা ভুল হচ্ছে, তুমি সেই জায়গাটা খুঁজে বের করো। তুমি তো অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলেছো, তোমার ভুল, তোমার যে জায়গাটা তোমাকে সবচেয়ে বেশি আটকাচ্ছে, তোমার দুর্বলতার জায়গাটা, তুমি খুঁজে বের করে ওই জায়গাটা সমাধান করো, ইনশাল্লাহ তুমিও চান্স পাবা খুব শীঘ্রই। হ্যাঁ, ওকে ওকে ওকে। ইয়েস, 1929 সালে চালু হয়। আচ্ছা, আমি যদি বলি এইটা চালু হয় 1928 সালে চালু হয়, হ্যাঁ ভাই বোনেরা, চালু হয়। বাট এইটা দেওয়া শুরু হয়, প্রথম দেওয়া শুরু হয়, প্রথম দেওয়া শুরু হয় হচ্ছে, দেওয়া শুরু হয় কত সালে? এইটা 1929 সাল হবে। বুঝতে পারছো? এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, এটা কোথা থেকে দেওয়া হয়? এই পুরস্কারটা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের হলিউড থেকে। যুক্তরাষ্ট্রের কোথা থেকে দেওয়া হয়? হলিউড থেকে দেওয়া হয়। এটা কোথা থেকে দেওয়া হয়? যুক্তরাষ্ট্রের। এবছর যে পুরস্কারটা দেওয়া হয়েছে অস্কার, এটা ছিল 96তম পুরস্কার। কততম? 96তম। এই 1929 সালে শুরু হয়েছে 96তম পুরস্কার। এই পুরস্কারটা পেয়েছে কোন মুভি?
কোন মুভি এই পুরস্কারটা পেয়েছে? ওপেন হেইমার। কে পেয়েছে? ওপেন হেইমার এই পুরস্কারটা পেয়েছে। কোন মুভি এই পুরস্কারটা পেয়েছে? ওপেন হেইমার এই পুরস্কারটা পেয়েছে। ওকে, চলচ্চিত্রের আরো কিন্তু পুরস্কার আছে। নাফিস ইকবাল তোমাদের ভাইয়া কিছুক্ষণ আগে ক্লাস নিয়েছে, নাফিসও আমাদের সাথে যুক্ত হয়েছে। ইয়েস, চালু হয়, চালু হয় হলো 1929 সালে, আর সরি চালু হয় হচ্ছে 1928 সালে। বাট সর্বপ্রথম এই অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় 1929 সালে। এই পুরস্কারটা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের হলিউড থেকে। 2024 সালে পেয়েছে ওপেন হেইমার। এই যে এটা হচ্ছে আসলে চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্রের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। চলচ্চিত্রের জন্য আরেকটা পুরস্কার দেওয়া হয়, তোমরা কি জানো এটা? হ্যাঁ, তোমরা উত্তর দিবা যে ভাই জানি। সেটা হচ্ছে কান পুরস্কার। এটাও চলচ্চিত্রের জন্য দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? চলচ্চিত্রের জন্য দেওয়া হয় এই কান পুরস্কার। তোমরা মনে হয় খুব ভালো করেই এটা সম্পর্কে জানো, তাই না? আচ্ছা, এই কান পুরস্কারটা দেওয়া শুরু করা হয় 1946 সাল থেকে। কত সাল থেকে? 1946 সাল থেকে দেওয়া শুরু করা হয়। এই পুরস্কারটা দেওয়া শুরু করে কোন দেশ থেকে দেয়? এই পুরস্কারটা দেয় হচ্ছে ফ্রান্স থেকে। এবছর এবছর কোন মুভি এই পুরস্কারটা পেয়েছে বলো তো? এই বছর আনোরা মুভি এই পুরস্কারটা পেয়েছে। আনোরা মুভি, আনোরা মুভি, তার মানে এটা চলচ্চিত্রের পুরস্কার। চলচ্চিত্রের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। 1946 সাল থেকে দেওয়া হয়, ফ্রান্স থেকে দেওয়া হয়। চলচ্চিত্র পুরস্কার 2024 সালে পেয়েছে আনোরা মুভি। তাহলে চলচ্চিত্রের আমরা দুইটা পুরস্কার দেখলাম। কয়টা পুরস্কার দেখলাম? দুইটা পুরস্কার দেখলাম। হ্যাঁ, শেন বেকার পরিচালক। ইয়েস, শেন বেকার এই মুভিটার পরিচালক। বাহ, শেন বেকার হচ্ছে এই মুভিটার পরিচালক। মাশাআল্লাহ, তোমরা ভালো জানো, তোমরা অনেক জানো, তোমরা অনেক জানো, তোমরা অনেক জানো। ওকে, এতটুকু ক্লিয়ার, তাই না? এরপরে আমরা যদি পড়ি, আমরা পড়তে পারি হচ্ছে পুলিৎজার পুরস্কার। পুলিৎজার, পুলিৎজার এটা কিসের জন্য দেওয়া হয় ভাইয়া? এইটা সাংবাদিকতার জন্য দেওয়া হয়। সাংবাদিকতা। কত সাল থেকে দেওয়া হয়? 1917 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। কোথা থেকে দেওয়া হয়? যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে প্রত্যেক বছর এই পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয়। এটা মূলত কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের জন্য এই পুলিৎজার পুরস্কারটা প্রত্যেক বছর দেওয়া হয়। প্রত্যেক বছর এটা দেওয়া হয়। এরপরে লিখো ম্যাগসেসে পুরস্কার। এই ম্যাগসেসে কি বলা হয় জানো ভাই আপুরা? এই ম্যাগসেসেকে বলা হয় এশিয়ার নোবেল। কি বলা হয়? এশিয়ার নোবেল বলা হয়। এশিয়ার নোবেল খ্যাত পুরস্কার হচ্ছে এই ম্যাগসেসে পুরস্কার। এটা কি জন্য দেওয়া হয়? এটা দেওয়া হয় মানব কল্যাণ এবং মানব সেবার জন্য দেওয়া হয়। কি জন্য দেওয়া হয় এই পুরস্কারটা? এই পুরস্কারটা দেওয়া হয় মানব কল্যাণ ও মানব সেবার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। মানব কল্যাণ ও মানব সেবার জন্য এই ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়। সবাই বুঝতেছো? এই পুরস্কারটা আসলে কোন দেশ থেকে দেওয়া হয় বলো তো? এই পুরস্কারটা কোন দেশ থেকে দেওয়া হয়? হ্যাঁ, 1957 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। কত সাল থেকে? 1957 সাল থেকে এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? ফিলিপাইন থেকে। ভাই, যারা জানো তাদের রিভিশন হচ্ছে না ক্লাসটার মধ্য দিয়ে। এ পর্যন্ত বাংলাদেশের 12 জন ব্যক্তি এই ম্যাগসেসে পুরস্কার পেয়েছে। কতজন ব্যক্তি পেয়েছে? 12 জন ব্যক্তি পেয়েছে। এই যে আমরা হানকাং এর নাম পড়লাম, এই হানকাংও কিন্তু এই ম্যাগসেসে পুরস্কার পেয়েছে। আমাদের বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাই না?
এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবেন, আপনাদের কিন্তু চট্টগ্রামেরই সন্তান এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস 1984 সালে এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে। কত সালে এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে? 1984 সালে তিনি এই ম্যাক্সেসে পুরস্কার পেয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কারণ ভাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের ছেলে, তাই না? চট্টগ্রামের হাটহাজারীর ছেলে না ইনি? তো এটা আমাদের তো অবশ্যই জানতে হবে। বুঝতেছেন আপনারা? হ্যাঁ, গত বছর পেয়েছিল কর্ভিরাকসন্দ। ইয়েস, গত বছর পেয়েছিল কর্ভিরাকসন্দ। আচ্ছা, সবাই কি বুঝতেছেন ক্লাসটা? একটু কাইন্ডলি জানাবেন যে বুঝতেছেন কিনা। ক্লাসটা আমি অনেক দীর্ঘ সময় নেওয়ার চিন্তা ভাবনা করে এসেছি, আমাকে জাস্ট একটু সাপোর্ট করেন। অনলাইন ক্লাস তো, একটু সাপোর্ট করেন। আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব, আমি যতটুকু জানি আর কি। আমার জানার বাইরে তো আর দিতে পারবো না, বাট আমি যতটুকু জানি আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। অনেকে বলতেছেন যে কন্টিনিউ করেন, এত কথা বলেন কেন? তাদের উদ্দেশ্যে বলি, আমি পড়াই, আমি যতটুকু জানি আমি শেখানোর চেষ্টা করি ভাই। ওকে, ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু এটা বলেন। এবং কতজন মানুষ এই ক্লাসটা শেয়ার করেছেন? কেউ বলতে পারবেন যে ভাই আমি শেয়ার করেছি? কেউ বলতে পারবেন? আচ্ছা, এরপরে আসেন, এরপরে যে পুরস্কারটা নিয়ে আলোচনা করব সেটা লেখেন হচ্ছে শাখারভ পুরস্কার। শাখারভ পুরস্কার, কেউ কি বলতে পারবেন যে শেয়ার করেছেন? জি ভাইয়া। ওকে, কানিজ বলেছেন নীল কালি দিয়ে লিখেন না ভাইয়া। ওকে, বুঝতেছি ভাইয়া, ক্লিয়ার, কন্টিনিউ করো। আচ্ছা, কন্টিনিউ তো করতেছি, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। ইয়েস, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। এই যে বর্তমানে যে টিকটকাররা এগুলো বলে, তাই না? এই যে শাখারভ পুরস্কার, এই পুরস্কারটা দেওয়া শুরু করা হয় 1988 থেকে, 1988 সাল থেকে এই শাখারভ পুরস্কারটা দেওয়া শুরু হয়। কি আচ্ছা, এই পুরস্কারটা দেওয়া শুরু হয় হচ্ছে ফ্রান্স থেকে। কোন দেশ থেকে দেওয়া হয়? ফ্রান্স থেকে। আসলে যারা মুক্ত চিন্তা করতে পারে, যারা কি করতে পারে? মুক্ত চিন্তা করতে পারে এবং মানবতামূলক কাজ করতে পারে বা মানব সেবা করতে পারে, তাদেরকে বিশেষ বিবেচনা করে এই শাখারভ পুরস্কারটা দেওয়া হয়। তার মানে আমি লিখতে পারি মুক্ত চিন্তা, মুক্ত চিন্তা ও মানবতা, মানবতার জন্য যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে এই শাখারভ পুরস্কার। কিসের জন্য দেওয়া হয়? ওকে, এরপরে আসেন ব্যালন ডি'র। ব্যালন ডি'র পুরস্কার, আপনারা জানেন ব্যালন ডি'র ফুটবলের জন্য দেওয়া হয়, মূলত ফুটবলারদের দেওয়া হয়, তাই না? ফুটবলারদের দেওয়া হয়। কাদের দেওয়া হয়? ফুটবলারদের। এখন পর্যন্ত সর্বোচ্চবার ব্যালন ডি'র পেয়েছে কে? লিওনেল মেসি, যেটাকে আমি সাপোর্ট করি। আপনি সাপোর্ট করেন কিনা জানি না। আপনারা কি মেসির খেলা দেখেন বা মেসিকে ভালো লাগে? বলেন তো। আচ্ছা, এই যে ব্যালন ডি'র, এটাও ফ্রান্স থেকে দেওয়া হয়। 1956 সালে থেকে এই ব্যালন ডি'রটা দেওয়া হয়। কত সাল থেকে? 1956 সাল থেকে এই ব্যালন ডি'রটা দেওয়া হয়। এই ব্যালন ডি'রটা দেওয়া হয় কোন দেশ থেকে? ফ্রান্স থেকে ব্যালন ডি'র দেওয়া হয়। সর্বোচ্চবার মনোনয়ন পেয়েছে কে? মনোনয়ন, সর্বোচ্চবার মনোনয়ন পেয়েছে হচ্ছে রোনালদো। আর সর্বোচ্চবার ব্যালন ডি'র পেয়েছে লিওনেল মেসি। লিওনেল মেসি। 2024 সালে কে পেয়েছে? 2024 সালে পেয়েছে রদ্রি। কে পেয়েছে? রদ্রি পেয়েছে 2024 সালে ব্যালন ডি'র, তাই না? রদ্রি। রদ্রি কোন দেশের খেলোয়াড়? রদ্রি হচ্ছে স্পেনের খেলোয়াড়। নো হেট মেসি, ও বাবারে। তাহলে কি হবে? রদ্রি কোন দেশের খেলোয়াড়? কোথায় লিখেছি? রদ্রি হচ্ছে স্পেনের খেলোয়াড়। কোন দেশের খেলোয়াড়? স্পেনের খেলোয়াড়। এই পেজে যে কয়টা পুরস্কারের কথা, পুরস্কার কবে দেওয়া শুরু হলো, 24 সালে কারা পেল, পুরস্কারটা কোন দেশ থেকে দেওয়া হয়, এই ব্যাপারগুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা ছোট্ট ভাই বোনেরা?
অনুরোধ করব, এখনো যারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নগুলো পূরণ হয় নাই, ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, তোমার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। আচ্ছা, কেউ কি আমাকে একটু মেনশন দিতে পারবা? আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমি। ওকে, ওকে, ক্লিয়ার ভাইয়া। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ছোট্ট করে একটা কথা বলি, হ্যাঁ। দেখো, তোমরা তোমরা জানো এবছর ন্যাশনাল বিশ্ববিদ্যালয় মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আমাদের যারা রিসার্চ টিম আছে, আমরা যারা আছি, তারা মিলে একটা বই আমরা আনার চেষ্টা করেছি, সেটা হচ্ছে এনইউ বুস্টার। যেমন আমাদের বিউপি বুস্টার আছে, তেমনি আমাদের এনইউ বুস্টার আমরা আনার চেষ্টা করেছি। তো যদি মনে হয় তুমি কনফিডেন্স কম পাচ্ছ, তোমার ন্যাশনালেও পরীক্ষা দিতে হতে পারে, তুমি সংগ্রহ করতে পারো এনইউ বুস্টার। একদম ভালোর জন্য বলতেছি আমি। ওকে, আরেকটা ছোট্ট করে একটা তোমাদের নিউজ দিব। তোমরা নিউজটা নিয়ে রাগ করবা কিনা আমি জানি না, যে ভাই এতখানে নিউজই দিচ্ছে পড়ানো বাদ দিয়ে। সেটা হচ্ছে তোমাদের যে অল ইন ওয়ান কোর্স, যেখানে আমি ক্লাস নিই, তোমরা জানো গতকালকেও রাত 12:30 পর্যন্ত, প্রায় 12:10-15 পর্যন্ত আমি ক্লাস নিয়েছি। সাগর ভাই ক্লাস নেয়, মিম আপু ক্লাস নেয়, অনেক টিচার ক্লাস নেয় সেখানে। তো সেখানেও মাত্র 1,000 টাকাতে ভর্তি হওয়া যাচ্ছে। তারপরে যদি তাদের আমি তোমাদের আজকে আরেকটা সুযোগ দিলাম, 700 টাকা, অনলি 700 টাকাতে ভর্তি হতে পারবা। এরপরেও যদি কারো সমস্যা থাকে, ব্যক্তিগত সমস্যা থাকে, আমি নাগিব মাহফুজ কাব্য আছি, আমাকে নক করো, আমি চেষ্টা করব যে তোমাকে আরো কিছু কোণ দিয়ে তুমি এই গুচ্ছ, রাবি, চবি, 7 কলেজ পর্যন্ত যেন আমাদের এই কোর্সটাতে থাকতে পারো, খুব অল্প টাকা দিয়ে। ওকে, ওকে, আপনার জয়। নেক্সট টার্গেট এনইউ না, এনইউ টার্গেট করো না। আমি চাই যে তোমরা এনইউ টার্গেট করো না। আগে আমি চাই আমার ছোট্ট ভাইদের, আমার ছোট্ট বোনদের ভালো বিশ্ববিদ্যালয় হোক। এনইউতে ওটা পরের ব্যাপার ভাই বোনেরা। এনইউ টার্গেট না করে একটু পড়াশোনা করো, তোমরা অনেক মেধাবী। আমি তোমাদের অনেক কাছে থেকে দেখেছি। তো তো তোমাদের মনে হয় তোমাদের এইরকম কথাবার্তা আমাকেও কষ্ট দেয়। এরপরে আসো অ্যাবেল পুরস্কার। এই যে অ্যাবেল পুরস্কার, অ্যাবেলটাকে বলা হয় গণিতের নোবেল। গণিতের কি বলা হয় অ্যাবেলটাকে? অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল বলে আখ্যা দেওয়া হয়, হ্যাঁ। এই অ্যাবেল পুরস্কারটা দেওয়া শুরু করা হয় 2003 সাল থেকে। এই অ্যাবেল পুরস্কারটা দেওয়া শুরু হয় কত সাল থেকে? 2003 সাল থেকে। এই পুরস্কারটা দেওয়া হয় কোন দেশ থেকে? অ্যাবেল পুরস্কারটা দেওয়া হয় হচ্ছে নরওয়ে থেকে। নরওয়ে। অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কোন দেশ থেকে? নরওয়ে থেকে। প্রত্যেক বছর অ্যাবেল পুরস্কারটা দেওয়া হয়। এবছর 2024 সালে কে পেয়েছে এই অ্যাবেল পুরস্কারটা বলো তো? 2024-এ কে পেয়েছে? মিশেল তালাগ্রা। মিশেল তালাগ্রা পেয়েছে 2024 সালে এই গণিতে নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার। গণিতে নোবেল খ্যাত এই অ্যাবেল পুরস্কারটা পেয়েছে, বুঝছো? গরিবের শেষ ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি চাই আমার এখানকার প্রত্যেকটা ভাই বোনেদের একটা মেসেজ, যে যে মেসেজে তারা বলতেছে, কাব্য ভাই, আমি আপনার অনেক দিন ক্লাস করেছি, আপনারা অনেক পুরনো স্টুডেন্ট। ভাই, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় এততম হয়েছি। ভাই, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 50তম হয়েছি। আমি গুচ্ছতে 100তম হয়েছি। আমি এই মেসেজটার অপেক্ষায় আছি। যে মানুষগুলো জাহাঙ্গীরনগরে খুব বেশি ভালো করতে পারো নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি ভালো করতে পারো নাই, আমাদেরও খারাপ লাগে। যারা দীর্ঘদিন ধরে ক্লাস করে, ডিপ্রেশনে ভুগে, এত পরিশ্রম করে, আমাদের দেখা চোখে দেখা কিছু স্টুডেন্ট প্রচুর হাড় ভাঙা পরিশ্রম করে, তারপরেও দিন শেষে আল্লাহ এখন পর্যন্ত ভালো কিছু দেয় নাই। তাদের জন্য বলি, মাথাটাকে ঠান্ডা রাখো। তুমি অনেক জানো, আলহামদুলিল্লাহ অনেক জানো। তুমি জাস্ট
একটু প্র্যাকটিস করো এই কয়েকটা দিন এবং ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে অনেক সিট আছে। আমি চাই আমার ছোট্ট ভাই এবং বোনেরা তোমরা এই বিশ্ববিদ্যালয়গুলোর একটা সিট তোমরা নিয়ে নাও। অবশ্যই দোয়া করব, অনেক অনেক দোয়া করব, অনেক দোয়া করি আমি তোমাদের জন্য, অনেক দোয়া করি তোমাদের জন্য। ওকে, অবশ্যই দোয়া করব আমি বলতে চাই ভাই। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এরপরে আসো জাতিসংঘের বার্ষিক জাতিসংঘের বার্ষিক সম্মেলন COP29 সম্পর্কে একটু আলোচনা করি। হ্যাঁ, জাতিসংঘের বার্ষিক সম্মেলন একটু দেখো। জাতিসংঘের বার্ষিক সম্মেলন COP29 নিয়ে একটু আলোচনা করি। এই যে COP29 কনফারেন্স অফ পার্টিস, তাই না? এটা কত তারিখ থেকে কত তারিখ হয়? 11 থেকে 22 নভেম্বর 2024-এ কনফারেন্স অফ দ্য পার্টিস বা জাতিসংঘের বার্ষিক সম্মেলন COP29 হয়। COP29 এটা একটু মাথায় রাখবা, কি হয়? COP29 হয়। এটা কোথায় হয়? এই যে COP29 এই যে সম্মেলনটা হইল, এটা কোথায় হয়? এটা হয় আজারবাইজান। আজারবাইজানের কোথায়? আজারবাইজান তো বুঝলাম, আজারবাইজানের বাকুতে এই সম্মেলনটা হয়। আজারবাইজানের কোথায়? বাকুতে এই সম্মেলনটা হয়। আজারবাইজানের কোথায়? বাকুতে এই সম্মেলনটা হয়। ওকে, তো এই সম্মেলন হতে গেলে অবশ্যই তো একজন সভাপতিকে দরকার হয়, তাই না? নাহলে তোমরা কি করবা? ধরো তোমাদের একটা সম্মেলনের দাওয়াত দিল, তোমরা কি করবা? মারামারি লাগাই দিবা, তাই না? কেউ বলতে পারো আরিউ এক্সাম দিব কিনা, তাই এখনো বুঝতেছি না কেন এক্সাম দিবে না। আরিউতে একটা সিট হোক, জাস্ট এইটুকু চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার মনের আশা আল্লাহ পূরণ করুক। তোমরা যারা এত পরিশ্রম করতেছো, ইলহাম অলিয়েভ, ইনি হচ্ছে এই আজারবাইজানের একজন। ইনি এই বছর COP29 কনফারেন্স অফ পার্টিস 29 11 থেকে 22 নভেম্বরে যেটা হয়, ইলহাম অলিয়েভ এই ইলহাম অলিয়েভ এটার সভাপতিত্ব করে। আচ্ছা, এই যে COP29 কনফারেন্স অফ পার্টিস, এইটায় মূলত আয়োজন করে কারা? এই যে কপ, এটা আয়োজন করে কারা? কপ আয়োজন করে কারা? কেউ বলতে পারো কপ আয়োজন করে কারা? UNFCCC। আরে সিসিসি, ওই যে একটা গান বলে না এখন, সিসিসি রে নরি, মুক্তার বাহাদুর বাবা এট, বুঝি না ইস্টাদের কথা। আর ইউ ড্রিম ভাইয়া, ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়, স্বপ্ন যেন পূরণ হয়। ওকে, তো এই যে COP29 এর কথা আলোচনা করলাম, তো ইটস ওকে। 24 সালের কথা আলোচনা করলাম, মানলাম। ভাই, কপের প্রথম সম্মেলনটা কত সালে হয়? কেউ বলতে পারেন কপের প্রথম সম্মেলনটা কত সালে হয়? কপের প্রথম সম্মেলন, আমি তো 29 আলোচনা করলাম, পরীক্ষায় যদি আসে প্রথম সম্মেলন, তাহলে তো আপনি বলবেন যে ভাই এটা তো সাম্প্রতিক না, বাট এটাও তো সাম্প্রতিক, তাই না? এটাও কি? এটাও হচ্ছে সাম্প্রতিক। এই কপের প্রথম সম্মেলন হয় 1995 সালে। 1995 সালে জার্মানির বার্লিনে। জার্মানির কোথায় হয়? জার্মানির বার্লিনে এই কপের প্রথম সম্মেলন হয়। এরপরে ভাই যদি কখনো আসে, যদি এসে যায়, COP13 কোথায় হবে? কত সালে হবে? COP13, COP30 কত সালে হবে? কোথায় হবে? কে বলতে পারেন? এটা হবে 10 থেকে 21 নভেম্বর 2025। ভাই এটা তো সাম্প্রতিক না ভাই, এটা তো আগাম তথ্য। হ্যাঁ, আগাম তথ্য থেকেও এভাবে প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো? এটা কোথায় হবে? এটা হবে ব্রাজিল। ব্রাজিলের কোথায়? ব্রাজিলের বেলেম শহরে। কোথায় হবে?
ব্রাজিলের বেলেম শহরে। ব্রাজিলের কোন শহরে? ব্রাজিলের বেলেম শহরে এই কনফারেন্স অফ পার্টিস নাম্বার 30 অনুষ্ঠিত হবে। ওকে, ক্লিয়ার কিনা ছোট্ট বন্ধুরা, ছোট্ট ভাইরা, সবাই ক্লিয়ার কিনা? যেহেতু জাতিসংঘের বার্ষিক সম্মেলন COP29 নিয়ে আলোচনা করলাম, তোমরা জানো খুব রিসেন্টলি জাতিসংঘের ৭৯তম যে একটা অধিবেশন হয়েছে, সেটা নিয়ে আলোচনা করবেন না? উত্তর করব। জাতিসংঘের ৭৯তম অধিবেশন নিয়ে আলোচনা করবেন না? উত্তর কি ভাই? উত্তর যে আমি করব। উত্তর কি? আমি করব। আচ্ছা, এই যে ৭৯তম অধিবেশন, এটা মূলত শুরু হয় হচ্ছে 10 সেপ্টেম্বর 2024 সালে, বাট এটা কিন্তু আনুষ্ঠানিক শুরু না। এটা কিন্তু আনুষ্ঠানিক শুরু না। আনুষ্ঠানিক শুরু হয় কবে? হ্যাঁ, আনুষ্ঠানিক শুরু হয় এটা হচ্ছে 24 সেপ্টেম্বর থেকে। এটা আনুষ্ঠানিক শুরু হয় একদম 30 সেপ্টেম্বর পর্যন্ত এইটা হয়, বাট মাঝে একদিন বন্ধ ছিল, সেটা 29 সেপ্টেম্বরে বন্ধ ছিল। এই যে জাতিসংঘের ৭৯তম অধিবেশন, এখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেয়। মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা এইখানে ভাষণ দেয়। তো এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস চিটাগাংয়ের পোলা, চিটাগাংয়ের পরীক্ষায় এইটা তো ইম্পর্টেন্ট হবে, তাই না? এটা ইম্পর্টেন্ট হবে না? এই ভাষণটা আসলে কবে দেয়? 27 সেপ্টেম্বর 2024 সালে। কত তারিখে? 27 সেপ্টেম্বর 2024 সালে। এখন এই যে জাতিসংঘের ৭৯তম অধিবেশনটা হইল, এই অধিবেশনের স্লোগান কে কে বলতে পারবা? মানে আলোচ্য বিষয় যদি বলতে হয়, আলোচ্য বিষয় বলো। এই অধিবেশনের আলোচ্য বিষয়টা কেউ যদি জানো একটু বলো, না হলে আমি বলে দিব। আলোচ্য বিষয় নিয়ে যদি কেউ জানো বলো, আদারওয়াইজ আমি বলে দিব। বলো, কেউ জানো আলোচ্য বিষয়? ভাই রে ভাই, একটা না কথা বলি, হাত পা ব্যথা হয়ে যায়, মুখ ব্যথা হয়ে যায়, তবু থেমে নেই আমাদের এই পরিশ্রম। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য পরিশ্রম করতে চাই, তোমাদের ভালোবাসা নিতে চাই। ইয়েস। আরে ভাই, জিজ্ঞেস করেছি এটার আলোচ্য বিষয় কি। এই যে ৭৯তম যে অধিবেশন, এই অধিবেশনের আলোচ্য বিষয় বা স্লোগান বলতে পারো 30 না ভাই, 30 না। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন। একটু লেখো, টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন। আমি আবারও বলতেছি, যারা গত ক্লাসটা আমার করো নাই, সাম্প্রতিকের জাহাঙ্গীরনগরের আগে নিয়েছিলাম, তারা করবা। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য। কমা দাও, কমা দিয়ে লেখো উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য। একটু দেখো, তাহলে জাতিসংঘের দুইটা জিনিস শিখলাম। জাতিসংঘের একটা দেখলাম হচ্ছে বার্ষিক সম্মেলন COP29 দেখলাম, এখানে জাতিসংঘের ৭৯তম অধিবেশন দেখলাম। এরপরে আবার কি দেখলাম? এটার আলোচ্য বিষয়। এইখান থেকে দেখো দুইটা জিনিস নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি। এই যে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য, এই উন্নয়নশীল দেশগুলো নিয়ে যে সংস্থাটা, সেটা কি? LDC, তাই না? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ এর একটা তালিকা। উন্নয়নশীল দেশগুলোর তালিকাকে কি বলা হয়? এই যে উন্নয়নশীল দেশগুলোর তালিকাকে কি বলা হয়? এটাও তো সাম্প্রতিক, তাই না? দেশগুলোর তালিকা LDC, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, ডেভেলপড কান্ট্রিজ, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, তাই না?
ওরে আল্লাহ। আচ্ছা, এই যে বাংলাদেশ, তোমরা জানো বাংলাদেশ এলডিসি থেকে কিন্তু খুব তাড়াতাড়ি মুক্তি পাবে, তাই না? বাংলাদেশ মুক্তি পাবে কিনা সেটা বলো তো এলডিসি থেকে। এই বাংলাদেশ মুক্তি পাবে এই এলডিসি থেকে, আমাদের বাংলাদেশ কিন্তু বের হয়ে যাবে 2026 সালের 24 নভেম্বর, তাই না? বাংলাদেশ কি হবে? বাংলাদেশ বের হয়ে যাবে 24 নভেম্বর 2026 সালে। 24 নভেম্বর 2026 সালে বাংলাদেশ এটা থেকে বের হয়ে যাবে 24 নভেম্বর 2026 সালে। এই বাংলাদেশটা এলডিসি ভুক্ত হয় কত সালে? বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় 1975 সালে। বাংলাদেশ কি ভুক্ত হয়? এলডিসি ভুক্ত হয় কত সালে? 1975 সালে। কত সালে হয়? 1975 সালে বাংলাদেশ কি হয়? এলডিসি ভুক্ত হয়, তাই না? বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটা বলো তো? বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটা বলো? এই প্রশ্নের উত্তরটা কয়জন পারো আমি একটু দেখতে চাই। বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটি? কোনো অপশন নাই, উত্তর করো। এই প্রশ্নের উত্তরটা করো। বাহির হইলে লস, তখন অনেক জায়গা কর দিতে হবে। আচ্ছা বলো, এই প্রশ্নটার উত্তর করো একটু। বাংলাদেশ এলডিসি ভুক্ত, সরি, বর্তমানে এলডিসি ভুক্ত দেশের সংখ্যা কত বলো? দূর বাপু, আমার ক্লাসই হারাই ফেলছি। আচ্ছা, রাতে ক্লাস করতে কি তোমাদের কষ্ট হয়? দিনের বেলা তো অনেক মানুষই ক্লাসে থাকো, রাতের বেলা কেন এত কম থাকো ক্লাসে বলো তো? এই 31টা কই পাইছো? এই 45টাও না রে পাগলা, 44টা। 45টা কে কি লিখেছো? 44টা ভাই, 44টা। একটু উত্তর করো না। উত্তর 31টা সব করো। 44টা। কারণ এই যে ডিসেম্বর মাসের 13 তারিখে সাউটম নামে যে দেশটা ছিল, সাউটম অ্যান্ড প্রিন্সেস কিন্তু বের হয়ে গেছে, জানো? প্রিন্সিপো অ্যান্ড প্রিন্সেস বলে ফেলছি, প্রিন্সিপো, এই দেশটা বের হয়ে গেছে। কবে বের হয়েছে? 13ই ডিসেম্বর। দেখো সাম্প্রতিক কিন্তু এটাও 2024 সালে এইটা কিন্তু বের হয়ে গেছে। তার আগ পর্যন্ত এলডিসি ভুক্ত দেশ ছিল 45টা, তার আগে ছিল 45টা। বর্তমানে এই সাউটম অ্যান্ড প্রিন্সিপো বের হয়ে যাওয়ার কারণে বর্তমানে এলডিসি ভুক্ত দেশ হচ্ছে 44টা। এটাও কিন্তু সাম্প্রতিক। তাহলে আমরা কই থেকে নিলাম? কই থেকে কই চলে গেলাম? উন্নয়নশীল দেশগুলোর জোট থেকে। এরপরে দেখো এখানে আরেকটা লাইন আছে, এখান থেকেও যাওয়া যায়। টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়ন। তো টেকসই উন্নয়ন কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন। এখান থেকে এসডিজি লেখা যায় না ভাই বোনেরা? এই লাইন দিয়ে এসডিজি লেখা যায় না? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটার মেয়াদ কত বছর? 15 বছর, তাই না? এই যে সাস্টেইন, ভাই এভাবে রিলেট করে পড়িস, তোরা চান্স পেয়ে যাবি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা কত বছরের জন্য? এটা হচ্ছে 15 বছরের জন্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রা কতটা? লক্ষ্যমাত্রা কতটা ভাই বোনেরা? লক্ষ্যমাত্রা হচ্ছে 17টা। কয়টা? 17টা। তাহলে কত সাল থেকে কত সাল? 2016 সাল থেকে 2030 সাল। 2016 থেকে 2030, 2016 থেকে 1 জানুয়ারি, 15 বছর তো, 1 জানুয়ারি 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। কত সাল? 30 সাল। এবং 30 সালের 31 ডিসেম্বর পর্যন্ত, তারিখটা লিখে নাও, 31 ডিসেম্বর পর্যন্ত। কত তারিখ পর্যন্ত? 31 ডিসেম্বর পর্যন্ত। তার মানে 15 বছর। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তো এই যে 2016 যখন লিখলাম, এখান থেকে আরেকটা লাইন মনে পড়ে গেল আমার। আরেকটা জায়গায় চলে যেতে পারি সাম্প্রতিকে, যাব কিনা বলো? তোমরা যদি মানে সাথে থাকো, আমরা আরেকটু জায়গায় চলে যাব। 17টা গোল আছে, হ্যাঁ। তোমরা যদি এই যে 16 সালটা এখানে পাইলাম, এই 16 সালতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সাধারণ জ্ঞানে পড়া যাবে। চলে যাব।
বলো শিখতে চাও? হে আমার ছোট্ট বন্ধুরা, শিখতে চাও কিনা বলো। বলেন ভাই, অবশ্যই বলেন ভাই। ক্লাস হতে হবে ইনফরমেটিভ, অনেক কিছু শিখতে হবে। ক্লাস যদি হয় এত মজা, তাহলে কি আর কি লাগে বলো। অবশ্যই ভাইয়া বলেন। তোমরা যদি শেষ পর্যন্ত থাকো একটু হেল্প করতে হবে, একটু শেয়ার দাও না ভাই, একটু শেয়ার দাও, ক্লাসটা একটু শেয়ার হোক, তোমরা একটু রেসপন্স করো, তাইলেই তো ভাল লাগে। কারণ আমরা ক্লাস নেই, ওই যে ক্যামেরা আছে ওখানে, ক্যামেরার সামনে তাকায় তাকায় কথা বলি। এই রুমেও কেউ নাই, এই স্টুডিওতেও কেউ নাই, কেউ নাই, এত রাত হয়ে গেছে, আমি একা ক্লাস নিচ্ছি। তোমরা তোমাদের একটু রেসপন্স না হলে, একটু হেল্প না হলে আসলে আমাদের ক্লাসগুলো নেওয়াটা আসলে কষ্টদায়ক হয়ে যায়। কত মজা, ইয়েস। এই যে 16 সাল বললাম, এই 16 সাল নিয়ে যে আরো আলোচনা করা যায়, তোমাদের একটু বলি। এই যে এখান থেকে 16 সাল দেখো, আমরা প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন সাম্প্রতিক বের করে আনতেছি। 2016 সাল, এই 16 সালের আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ শুনেছি না? পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের নাম শুনেছি না? পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ। এই ছোট্ট ভাই বোনেরা, ছোট্ট ভাই বন্ধুরা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের নাম শুনেছি না? বর্তমানে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ চলতেছে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ চলতেছে, তাই না? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ চলতেছে। এর আগে কত হয়? এর আগে সপ্তম হয়। এই সপ্তমটা শুরু হয়েছিল 2016 সালে। তো এই 16 সাল থেকে নিলাম, 16 সাল থেকে 2020 সাল পর্যন্ত ছিল সপ্তম পঞ্চবার্ষিকী, 5 বছর জন্য হয়। এরপরে জুলাই মাস 2020 সাল থেকে এই যে 2025 সালের জুনে শেষ হবে, জুলাই, দেখো এটাও কিন্তু সাম্প্রতিকের মধ্যেই পড়ে গেল। 2020 থেকে 2025, এই যে এটা কিন্তু 25 সাল, এই জুন মাস পর্যন্ত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ চলবে। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল কবে বলো তো? একটা এমসিকিউ পড়াই নেই, জাস্ট পড়াচ্ছি আর পড়াচ্ছি। এটাও যদি নাম মাথায় রাখো তাহলে কিন্তু খুবই করুণ দশা হবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ হয়েছিল কত সালে? 1973 সাল থেকে 5 বছর যোগ করো, 1978 সাল পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ ছিল। 73 থেকে 78 পর্যন্ত প্রথম। ভাইয়া পাঞ্জাবিটা সেই, আচ্ছা থ্যাংক ইউ। এটা কোনো গিফট না, কিন্তু নিজের টাকাতে কিনছি। কারণ স্টুডেন্টদের থেকে গিফট পাওয়ার সৌভাগ্য আমার কাব্যর নাই। ওকে, ক্লিয়ার কিনা এই ছোট্ট বন্ধুরা? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এইটা আসলে প্রবর্তন করে কোন দেশ? ধরো প্রশ্ন হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে কোন দেশ? এই জায়গাটা একটু লিখি, হ্যাঁ, জায়গায় পাচ্ছি না তাছাড়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে কোন দেশ? প্রবর্তন করে কোন দেশ? প্রবর্তন করে কোন দেশ? একটু উত্তর করো তো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে কোন দেশ? এই প্রশ্নটার একটু উত্তর করো, দেখি কয়জন পারো। আমি একটু নাম দেখতে চাই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করে কোন দেশ? স্রোতে গা ভাসা বানা। আবারও বলতেছি, স্রোতে গা ভাসা বানা, যা জানো উত্তর করবা। সোভিয়েত ইউনিয়ন। ভাইয়া ওই দিন না একটা গিফট পাইলেন? আরে এমন এমন গিফট পাই, ক্রিন্স মার্কা গিফট, সেইগুলো দেখালে কান্না করবি। ন্যাশনাল থেকে গুচ্ছ চান্স পাওয়া সহজ, অবশ্যই। কেউ বলেছে ব্রিটেন, কেউ বলতেছে সোভিয়েত ইউনিয়ন, কেউ বলতেছে রাশিয়া। ইয়েস, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, দুইটার একটা উত্তর দিলেই হবে। সোভিয়েত ইউনিয়নও দিতে পারো, রাশিয়াও দিতে পারো। সোভিয়েত ইউনিয়নও দিতে পারো, সোভিয়েত ইউনিয়ন, তখন তো সোভিয়েত ইউনিয়নই ছিল, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন। ইউনিয়ন হচ্ছে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এইটা
প্রবর্তন করে, এইটা প্রবর্তন করে। ইয়া ভাই বোনেরা ক্লিয়ার কিনা? ভাইয়া হ্যান্ড রাইটিং অসাধারণ, বোর্ডে লেখার পরেও কত সুন্দর হয়। থ্যাংক ইউ তামান্না অঞ্জু, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ 13 তারিখে এই পাঞ্জাবিটা পরেছিলাম, এই একটাই পাঞ্জাবি। রাকিব ইসলাম, আরে ভাই অবশ্যই দোয়া করি তোদের, পাঞ্জাবির জন্য না, তোদের জন্য এমনি মন থেকে দোয়া করি। যদিও চান্স পাওয়ার পরে ভুলে যাবি যে কে কাব্য, ওকে আবার পাঞ্জাবি দিতে হবে। দৌড়ু, আগে গার্লফ্রেন্ডকে নতুন একটা জামা কিনে দেই, কিংবা বয়ফ্রেন্ডকে একটা শার্ট কিনে দেই, ওরে পাঞ্জাবি দিয়ে লাভ কি? ও পড়াইছিল, ওদের টাকা দিছিলাম, ওরা পড়াইছিল, কাহিনী খতম, তাই না? হুম। ওকে, কি অবস্থা সবাই? কি ঘুম? বাজে মাত্র 11টা 7। সবাই ঘুম নাকি একটু বলো তো? সবাই ঘুম নাকি? সবাই ঘুম নাকি ভাইয়ার সাথে? ইয়েস, আমি পিক তুলেছিলাম। হ্যাঁ অনেকের সাথে ছবি ওঠা হয়েছিল, বাট ছবিগুলো আমি পাইনি। বলছিলাম আমার গ্রুপেও যদি পোস্ট করো তাহলে তোমার আইডি এবং ছবি দুইটাই চিনতে পারবো, কিন্তু কেউ দেয় নাই, পোস্ট করে নাই। ওকে, এই ক্লিয়ার সবাই? ওকে, মুছে দিব। একটা স্ক্রিনশট নিতে পারো, এত কষ্ট করে এত কিছু লিখছি, একটা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে আমাকে দিতে পারো, গিফট হিসাবে এটাই দিতে পারো। হ্যাঁ, একটা চমৎকার স্ক্রিনশট নিতে পারো, নিয়ে আমাকে এটা দিতে পারো গিফট, এটাই আমার কাছে বড় গিফট। ওকে, চলো সামনে চলি, আগাই, সামনে আগাই, কি বলো? ওকে ভাই, কি কি পড়বো, আর কি কি পড়বো? আমি একটু সিলেবাস দেই, তারপরে আবার পড়াই। হ্যাঁ, আর কি কি পড়বো? জুলাই বিপ্লবটা দেখে যাওয়া পরীক্ষা দিতে গেলে, কারণ জুলাই বিপ্লব থেকে নিয়মিত প্রশ্ন আসে। জুলাই বিপ্লব যেখানে পরীক্ষা দিতে যাও, জুলাই বিপ্লব দেখবা। এরপরে দেখবা রাশিয়া ইউক্রেন যে সংকট, রাশিয়া ইউক্রেন সংকটের একদম প্রথম থেকে দেখবা। ইসরায়েল হামাস সংকট দেখবা। ইসরায়েল হামাস সংকট দেখবা। এরপরে কি দেখতে বলবো বলো? এরপরে 10টা সংস্কার কমিশন, দেখবা। অন্তর্বর্তীকালীন সরকার দেখবা। এরপরে দেখবা জনশুমারি ও গৃহ গণনা দেখবা। এরপরে দেখবা, এরপরে কি দেখতে বলবো বলো? এরপরে দেখবা সম্মেলন দেখবা। আমি অনেকগুলো সংস্থার সম্মেলন পড়াইছি, কিসের সংস্থা সম্মেলন পড়বা। সম্মেলন পড়তে গেলে তুমি এখান থেকেই সেই নতুন কোন সদস্য যুক্ত হয়েছে কিনা, কিংবা কোনো দেশ চলে গেছে কিনা এটা জানতে পারবা। তুমি এখান থেকে দেখবা বাজেট দেখবা, তুমি এখান থেকে সংবিধানের যে একটা সংশোধনী বিলুপ্ত করা হয়েছে 15 নাম্বার 16 নাম্বার, সেটা দেখবা। এরপরে সংবিধানের যে বিলুপ্ত করা হলো, এরপরে যে 8টা দিবস বাতিল করা হলো, দিবস বাতিল করা হয়েছে, এই রিলেটেড সাম্প্রতিক গুলো একটু দেখার চেষ্টা করবা। কি করবা? এগুলো দেখার চেষ্টা করবা। ওকে, এরপরে তোমাকে যদি বলি 60তম মার্কিন নির্বাচনটা একটু দেখার চেষ্টা করবা, মার্কিন নির্বাচন দেখার চেষ্টা করবা। এখান থেকে আমরা কিছু জিনিস এখনো আলোচনা করব, যদি শেষ পর্যন্ত সাথে থাকো। যদি শেষ পর্যন্ত সাথে থাকো
আচ্ছা, আমি বুঝতে পারিনি আসলে কার সাথে আমি দেখা করতেছি। কি বিয়ে করে ফেলেছেন নাকি ঈদের পরে করবেন আপনি? আচ্ছা, আমি বিয়ে করিও নাই, বিয়ে ঈদের পরে করব কেমনে? এখনো বিয়ে করার বয়সই হয় নাই। তো আচ্ছা, কোন কোন দিবস পড়িয়েছিলাম মনে হয় কোথাও, না জানলে তখন না পাইলে বললেন, পড়াবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত থাকবেন, আরো পড়বো আমরা। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি বলো যে ভাইয়া পড়ান, আমরা পড়বো, আমি আরো পড়াবো তোমাদেরকে, হ্যাঁ? তোমরা যদি বলো যে পড়ান, আমরা পড়বো আরো। তোমাদের উপর অ্যাটলিস্ট 10 জনকে বলতে হবে। আচ্ছা, জি আমরা আছি ভাই, ক্লাস করেন, কেউ জানলে জানান। হ্যাঁ আছি, ওকে। ওকে, সাপ টাপ কেন নিয়ে আসলো আবার ক্লাসের মধ্যে? এমনি সাপ দেখে ভয় পাই। চলো 60তম মার্কিন নির্বাচনটা একটু দেখি। ষাটতম মার্কিন নির্বাচনটা একটু দেখি। 60তম মার্কিন নির্বাচনটা একটু আমরা দেখার চেষ্টা করি। এটা কত সালে হয়? 2024 সালে। আচ্ছা, এই মার্কিন নির্বাচনটা আসলে কখন হয় বলো তো? মার্কিন নির্বাচন হয় কখন? তাহলে মার্কিন নির্বাচন হয় কখন? নভেম্বর মাসের প্রথম সোমবারে হচ্ছে মার্কিন নির্বাচন হয়। নভেম্বর মাসের প্রথম সোমবারে হচ্ছে মার্কিন নির্বাচন হয়। 2024 সালে কয় তারিখে হয়েছে তাইলে? নভেম্বর মাসের প্রথম সোমবার ছিল, এই 24 সালে ছিল 5 নভেম্বর 2024। 5 নভেম্বর 2024। তাহলে মার্কিন নির্বাচন হয় 4 বছর পর পর। নভেম্বর মাসের প্রথম সোমবারে হয় এই মার্কিন নির্বাচন। বুঝতে পারছো? এই নির্বাচনে তোমরা জানো প্রধান দুইটা দল ছিল, একটা হচ্ছে রিপাবলিক ছিল, তাই না? একটা রিপাবলিক ছিল আর একটা হচ্ছে ডেমোক্রেটিক ছিল। একটা ছিল রিপাবলিক আর একটা ছিল ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক, এই ডেমোক্রেটিক রিপাবলিকের প্রার্থী ছিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্প যিনি প্রেসিডেন্ট হইল, এবং এই ট্রাম্পের প্রতীক ছিলটা কি বলতো? ট্রাম্প দেখতে কেমন বলো? ট্রাম্প দেখতে হাতির মতো না? তো এর প্রতীক ছিল হাতি। এই যে ট্রাম্প নির্বাচিত হলো, এই যে ট্রাম্প নির্বাচিত হলো, ইউএস এর কততম প্রেসিডেন্ট হয়েছে জানো? ট্রাম্প কততম প্রেসিডেন্ট হয়েছে বলো তো? 47তম প্রেসিডেন্ট হয়েছে। এর আগে তিনি 45তম প্রেসিডেন্ট কিন্তু ছিল। 47তম প্রেসিডেন্ট হয়েছে এই ডোনাল্ড ট্রাম্প। কততম প্রেসিডেন্ট হয়েছে? 47তম প্রেসিডেন্ট হয়েছে। এবং ইনি শপথ নিয়েছে কবে? ইনি শপথ নিয়েছে 20 জানুয়ারি 2025 সালে। শপথ নিয়েছে কবে? শপথ নিয়েছে কবে? 20 জানুয়ারি 2025 সালে এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শপথ নিয়েছে, তাই না? ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কি করেছে? শপথ নিয়েছে। এই যে মার্কিন নির্বাচন, আপনারা জানেন কি যে মার্কিন আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? কে বলতে পারেন যে মার্কিন আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? মার্কিন আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। এটা তো সবাই জানে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। তো উচ্চ কক্ষের নামটা কি কেউ বলতে পারেন? উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম কি কেউ বলতে পারেন? উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট। আর ভাইয়া নিম্ন কক্ষের নাম কি? হাউস অব রিপ্রেজেন্টেটিভ। হাউস অব রিপ্রেজেন্টেটিভ। হাউস অব রিপ্রেজেন্টেটিভ হচ্ছে নিম্ন কক্ষ। এই যে সিনেটে কিন্তু 100 ভোট রয়েছে, বলেন তো
এই যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোট কতটা? ইলেকটোরাল কলেজ ভোট কতটি বলেন তো? এই যে ইলেকটোরাল কলেজ ভোট কতটা কেউ বলতে পারেন? ইলেকটোরাল কলেজ ভোট কতটা কেউ বলতে পারেন? ইলেকটোরাল কলেজ ভোট কতটা? পোলাপানরে কি পরিশ্রম দিচ্ছে কোচিং সেন্টারগুলো, ডেকে ডেকে নিয়ে দেয়া ভিডিও করে করে নিচ্ছে এই এত রাতে। আচ্ছা, ক্লাসে মাত্র 117টা রিয়্যাক্ট হয়েছে। যারা যারা রিয়্যাক্ট দেন না একটা করে রিয়্যাক্ট দিয়ে দেন। আর ক্লাসটা যদি বুঝতে পারেন, আমার কথা যদি বুঝতে পারেন, একদম অনেস্টলি বলেন বুঝতে পারতেছি, আদারওয়াইজ বলেন যে বুঝতে পারতেছি না, আপনি ভাগেন। আচ্ছা, 68টা শেয়ার হয়েছে, আপনারা চাইলে শেয়ারটা আরেকটু বেড়ে যেতে পারে। ক্লাসের রিয়্যাক্ট পড়েছে 117টা। রিয়্যাক্ট সংখ্যা যদি আপনারা চান যে ভাইয়াকে কয়েকটা রিয়্যাক্ট একটু গিফট করি, ভাইয়া এত কষ্ট করে সেই 10টার সময় শুরু করেছে, রোজা রেখে সারাদিন রোজা রাখার পরে 10টা থেকে পড়াচ্ছে, আপনারা চাইলে এই সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে এই সংখ্যাটা কমায় দিতে পারেন। ভাইয়া শেয়ার দিয়েছি, ওরে বৈশাখী, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 538 কয়টা? 500। বাকিরা কি হাতে মোজা পরে বসে আছেন, হাত বের করে কমেন্ট করতে গেলে আপনার হাতে শীত লাগবে এরকম? কানিজ শেয়ার ডান, থ্যাংক ইউ কানিজ, এর আগেও শেয়ার দিয়েছে কানিজ। ওকে, পড়তে চাইলে হেল্প করতে হবে, হেল্প করলে পড়তে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট একটু সম্মেলনের তারিখগুলো একটু লিখে দিব। আমি একটু সম্মেলনের তারিখগুলো লিখে দিব, আপনারা একটু লিখে নিতে পারেন। হ্যাঁ, আমি সম্মেলন নিয়ে, আমি সংস্থা সম্মেলন নিয়ে কিন্তু বিস্তারিত আগের যে ক্লাস হয়েছিল সেখানে বলেছিলাম, সংস্থা সম্মেলন নিয়ে অনেক ডিটেলস আলোচনা করেছিলাম আগের সাম্প্রতিক ক্লাসে, তোমাদের পেজে সেটা আছে ভাইয়া আপুরা। বাট আমি আজকে জাস্ট সংস্থা সম্মেলনের তারিখগুলো আলোচনা করব, যেগুলো হচ্ছে খুবই ভাইটাল, যেগুলো খুবই দরকার যে তারিখগুলো, সেইগুলো আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে D8 নিয়ে একটু আলোচনা করি। D8 ডেভেলপমেন্ট 8। এই যে D8, এটার কিন্তু 11তম শীর্ষ সম্মেলন হয়েছে। 11তম সম্মেলন হয়েছে এই যে ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে, ডিসেম্বর মাসে 19 ডিসেম্বরে, 19 ডিসেম্বর 2024-এ, 19 ডিসেম্বর 2024। এই সম্মেলনটা কোথায় হয়েছে? এই সম্মেলনটা হয়েছে মিশরের। মিশরের কোথায়? কায়রো, মিশর। তোমাদের একটা পড়াতে পড়াতে প্রশ্ন করি, এই D8 এর বর্তমান সদস্য হচ্ছে 9টা। বর্তমান সদস্য কয়টা? সদস্য হচ্ছে 9টা। এই 9 নাম্বার দেশ কোনটা? এই ডিসেম্বর মাসে নতুন হয়েছে, এই 9 নাম্বার দেশ কোনটা? কে কে বলতে পারো একটু আমাকে জানাবা, 9 নাম্বার দেশ কোনটা? ওকে, এই 9 নাম্বার দেশ কোনটা একটু বলবা। আরে সদর দপ্তর মনে থাকে না। এরপরে আলোচনা করব ব্রিক্স। ব্রিক্স আমি বলছি খালি সম্মেলনের তারিখ লিখে দিব আজকে, কারণ বিস্তারিত কিন্তু আমি তোমাদের পড়িয়েছি, তাই না? আচ্ছা, ব্রিক্স একটু লেখো, সবাই একটু লেখো। তোমরা জানো ব্রিক্স এর কিন্তু 16তম শীর্ষ সম্মেলন হয়েছে 22 থেকে 24 অক্টোবর 2024 সালে। 16তম শীর্ষ সম্মেলন, 16তম সম্মেলন হয়েছে 22 থেকে 24 অক্টোবর 2024 সালে এই সম্মেলনটা হয়েছে। কত তারিখ থেকে কত তারিখ? এই সম্মেলনটা হয়েছে কোথায়? এই সম্মেলনটা হয়েছে রাশিয়ার কাজান শহরে। কাজান শহর, রাশিয়াতে এই সম্মেলনটা হয়েছে। কাজান, রাশিয়া। কাজান, রাশিয়া। ব্রিক্স এর কততম সম্মেলন হয়েছে? 16তম। 22 থেকে 24 অক্টোবর 2024 সালে। ক্লিয়ার? আজারবাইজান।
লিখতে কি হয়, লিখো না কেন তোমরা। এরপরে লেখো কমনওয়েলথ। কমনওয়েলথটা কি? ওই যে আমরা জানি যারা আমরা ব্রিটেনদের উপনিবেশ ছিলাম তাদের একটা জোট হচ্ছে এই কমনওয়েলথ, তাই না? তাই না? এটার সম্মেলন হয়েছে, তোমরা জানো এটার 27তম সম্মেলন হয়েছে, 27তম সম্মেলন। বাংলাদেশ কিন্তু কমনওয়েলথের সদস্য। পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশ কত সালে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে। আচ্ছা, এটা 21 থেকে 26 অক্টোবর 2024 সালে এর 27তম শীর্ষ সম্মেলনটা হয়েছে। কমনওয়েলথের 27তম সম্মেলন হয়েছে অক্টোবর মাসে, তাই না? এটা কোথায় হয়েছে কেউ বলতে পারো? এটা হয়েছে সামোয়া। সামোয়ার কোথায়? আপিয়া সামোয়া। সামোয়া, আপিয়া সামোয়াতে এই সম্মেলনটা হয়েছে। এই সম্মেলনটা হয়েছে। এরপরে যদি লেখো অ্যাপেক। অ্যাপেকের কথা যদি বলি, কিসের কথা? অ্যাপেকের কথা যদি বলি, এই যে অ্যাপেক, এটা হচ্ছে 9 থেকে 16 নভেম্বর 2024 সালে এই সম্মেলনটা হয়েছে অ্যাপেকের। একটু দেখো, অ্যাপেকের 31তম সম্মেলন। কততম? অ্যাপেকের 31তম সম্মেলন। আবারও বলতেছি, যারা আমাদের কোর্সটাতে এখনো যুক্ত হও নাই, চাইলে যুক্ত হতে পারো। তোমরা আমাকে মেসেজ দিয়ে, পেজে মেসেজ দিয়ে, তোমার যেখানে মন চায় তুমি মেসেজ দিয়ে ভর্তি হতে পারো। হ্যাঁ, ওকে। 31তম সম্মেলন হয়েছে। কেউ বলতে পারো এই সম্মেলনটা কোথায় হয়েছে? এই সম্মেলনটা হয়েছে লিমা। লিমা কোন দেশের রাজধানী? পেরুর রাজধানী। কোথায় হয়েছে? লিমাতে। লিমা কোন দেশের রাজধানী ভাই? লিমা হচ্ছে পেরুর রাজধানী। এই পেরুর রাজধানী লিমাতে 9 থেকে 16 নভেম্বর 2024-এ অ্যাপেকের 31তম শীর্ষ সম্মেলন হয়েছে। অ্যাপেকের 31তম শীর্ষ সম্মেলন হয়েছে। এরপরে আসো, তোমরা যদি লেখো, তোমরা লিখতে পারো G20। G20, গ্রুপ 20। জি দিয়ে যতগুলো অর্গানাইজেশন আছে কারোর কি নাই? সদর দপ্তর নাই। কারোর কি নাই? সদর দপ্তর নাই। এটা হয়েছে এই যে রিসেন্টলি 18 থেকে 19 নভেম্বর, 18 থেকে 19 নভেম্বর 2020 সালে, 18 থেকে 19 নভেম্বর 2020 সালে কার সম্মেলন? এই G20 সম্মেলনটা হয়েছে। G20 সম্মেলন হয়েছে। এই সম্মেলনটা ছিল হচ্ছে, দেখো এখানে 19 আছে না, এই 19 দিয়ে মনে রাখবা এটা ছিল 19তম সম্মেলন। G20 কততম সম্মেলন ছিল? 19তম সম্মেলন। সম্মেলনটা হয়েছে কোথায়? রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিওতে। রিও ডি জেনেরিওতে এই G20 সম্মেলনটা হয়েছে। G20 যখন আসলো, প্রশ্ন থাকতেই পারে কাব্য ভাই তাহলে G7 এর সম্মেলন কবে হইল? G7 কেউ কি বলতে পারো না? এটা হয়েছে 13 থেকে 15 জুন 2024 সালে। এই G7 এর সম্মেলন হয়েছে এটা, তাই না? এই যে G7, এই G7 এর কততম সম্মেলন ছিল এটা? এই G7 এর এটা ছিল 50তম শীর্ষ সম্মেলন। 50তম শীর্ষ সম্মেলন ছিল এটা G7 এর। কততম ছিল? 50তম। এই সম্মেলনটা কোথায় হয়েছে? এই G7 এর এই সম্মেলনটা হয়েছে ইতালিতে। কোথায় হয়েছে? ইতালিতে। এই সবাই আছো না ঘুমায় গেছে বলো? মাত্র 50 জন হয়ে গেছে, 49 জন। এই ক্লাস আর বেশিক্ষণ নেওয়া যাবে না, তোমরা ক্লান্ত, তোমরা পরিশ্রান্ত। 1.5 ঘন্টা ক্লাসেই তোমাদের এই অবস্থা। হায় হায়। দেড় ঘন্টা ক্লাসে এই অবস্থা, তোমরা কি ক্লান্ত অনেক? একটু জানতে চাই। একটু যে 50 জন আছে 50টা কমেন্ট তো করো যে ক্লান্ত কিনা। তাসনিম বলেছো আসি ভাই। এই ক্লান্ত কিনা তোমরা? নন্দী, অভিজিৎ নন্দী বলেছো আসি ভাইয়া। ওকে, লামিসা বলেছো আসি। সামিয়া রহমান ইতালি। অর্পিতা দাস আসি ভাই। ওকে, সাইদ আহমেদ না ভাই। বিনতে অমর 13 থেকে 15 জুন। লুনা বলেছো। নুসরাত জাহান সঙ্গীত আসি ভাই আসি। আচ্ছা, মাসুম সওগাত না ভাইয়া।
জাহিদ হাসান, ও ঘুমাচ্ছে। আচ্ছা, আসলে খুব বড় ক্লাস নেওয়াটা এত রাতে আমাদের জন্য একটু ডিফিকাল্ট, তোমাদের জন্য একটু কষ্টের ব্যাপার, তাই না? রোজা রেখে এত বড় ক্লাস করাটা তোমাদের জন্য একটু কষ্টের। আই ফিল ইট। ওকে, মুছে দিব? একটু বলো তো, মুছে দিব কিনা, মুছে দিব কিনা? ক্লান্ত পথচারী, মুছে দিব কিনা বলো, মুছে দিব কিনা? প্রত্যাশা দাস ক্লাস কন্টিনিউ করেন। মাত্র 51 জনকে নিয়ে কি ক্লাস করবো বলো? ওকে, এরপরে তোমরা দেখতে পারো জিআই পণ্যটা দেখতে পারো। জিআই পণ্য, জিআই পণ্যটা একটু দেখে যেতে পারো। এই যে জিআই পণ্য, তাই না? জিআই পণ্য, তোমাদের একটা প্রথম প্রশ্ন করি তো, দেখি কেমন পারো। বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটা? বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি? বলো তো, বাংলাদেশের প্রথম জিআই পণ্য কতটা, কোনটা? ইয়েস, জামদানি শাড়ি। বাহ, জামদানি, জামদানি শাড়ি হচ্ছে প্রথম জিআই পণ্য। বাহ, তোমরা ভালো করবা, তোমরা যারা এত কষ্ট করে এখনো রাত জেগে বসে বসে আছো। এইটা হয় হচ্ছে 2016 সালের 17 নভেম্বরে এটাকে জিআই পণ্য স্বীকৃতি দেওয়া হয়। 2016 সালের 17 নভেম্বর 2016 সাল এটাকে জিআই পণ্য স্বীকৃতি দেওয়া হয়। আমি জানা মতে বর্তমানে জিআই পণ্য সর্বমোট কতটা, 51টার মতো আছে, তাই না? এই যে জিআই পণ্য, এই সনদটা আসলে কে দেয়? সনদটা আসলে কে দেয়? সনদ দেয় হচ্ছে ডাব্লিউআইপিও। ডাব্লিউআইপিও জিআই পণ্যের সনদ দেয়। সর্বশেষ আমি জানার মতে জিআই পণ্য বর্তমানে হচ্ছে 51টা। এটা আপ ডাউন করতে পারে, পরীক্ষার আগে একটু জানার চেষ্টা করো, পরীক্ষার আগে একটু জানার চেষ্টা করো, পরীক্ষার আগে একটু জানার চেষ্টা করো। তোমাদের আগের ক্লাসে হামাস আর ইসরায়েল ইস্যুটা কিন্তু, হামাস ইসরায়েল সংকট এবং বিভিন্ন এদের যে সংস্থা আছে হিজবুল্লাহ টিজবুল্লাহ, এই ব্যাপারগুলো, হিজবুল্লাহ, আল্লাহর দল, তারপরে হুতি, এই ব্যাপারগুলো আগের ক্লাসে পড়িয়েছিলাম। তোমরা ক্লাসটা খুঁজে বের করবা, ক্লাসটা খুঁজে বের করবা, এবং আজকের ক্লাসটাও যদি মনে রাখতে চাও তাহলে তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা তোমার টাইম লাইনে। এরপরে বাজেট, বলতো বর্তমানে বাংলাদেশের মানে এই যে 2024 সালের বাজেটটা কততম বাজেট, কে বলতে পারো? এই যে 24 সালের যে বাজেটটা ছিল, এটা কততম বাজেট বলো তো? আচ্ছা, 54টা, বেদন আলিসু, আচ্ছা আমার জানা নাই। সম্পাদ রয়, আমার জানা নাই ভাইয়া, তো ভুল হতেই পারে আমার, তাই না? এই যে বর্তমানে 24-এর বাজেটটা কততম বাজেট বলো তো? 53তম বাজেট না ভাই? 53তম বাজেট। অন্তর্বর্তীকালীন সহ কতটা? অন্তর্বর্তীকালীন সহ হচ্ছে 54তম বাজেট। কততম? 54তম বাজেট এটা। আচ্ছা, এই বাজেটটা ঘোষণা করা হয় কবে? ঘোষণা 6 জুন 2024 সালে। ভাই, এই বাজেটটার আকার কত বলো তো? আকার কেমন? এই বাজেটটার আকারটা কেমন বলো তো? এই বাজেটটার আকার 7,97,000 কোটি টাকা, তাই না? ওকে, এই বাজেটটা পাস হয় কবে? পাস 30 জুন 2024 সালে। তোমরা বাজেট থেকে শুরু করে আজকে যা যা পড়িয়েছি
গত দিনে যা যা পড়িয়েছি এই ব্যাপারগুলো একটু বাসায় পড়ে নিও। ওকে, ক্লিয়ার ব্যাপারগুলো? এই যে 1.5 ঘন্টা আমি একটানা লিখেছি, তোমাদের লিখাইছি, তো কষ্ট পাইছো তোমরা? এই যে 1.5 ঘন্টা আমি একটা প্রশ্নও নিয়ে আসিনি আজকের ক্লাসে, 1.5 ঘন্টা আমি জাস্ট লিখেছি, তোমাদেরকে লেখাইছি, তোমরা কি কষ্ট পেয়েছো? একটু জানতে চাই তোমাদের কাছে, তোমরা কি কষ্ট পেয়েছো? এই যে 1.5 ঘন্টা সময় আমি লিখলাম, তোমাদের লেখাইলাম। এমনকি গতকালকে যারা আমার পেড বেসের ক্লাস করেছো তোমরা জানো, 1.5 ঘন্টা জাস্ট লিখেছি আর লিখেছি আর লেখাইছি তোমাদের। তোমরা কি কষ্ট পাও এত লিখতে? আমার কাছে মনে হয় স্লাইড রিডিং এর চেয়ে আমি যদি আপনাদেরকে লিখে পড়াই, তাহলে মনে হয় আপনারা পৃথিবীর সবচেয়ে ভালো করবেন। ক্লিয়ার না ভাইয়া? ওকে। তো আমি চাই তোমরা ভালো করো, তোমরা অনেক ভালো করো, তোমরা পরিশ্রম করতেছো। পরিশ্রম তোমাদের সফলতা বয়ে আনবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। রমজান মাসে তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত বন্দিগি করো, পাশাপাশি পড়াশোনা করো। তোমরা রমজানে রোজা রাখো, রোজা রাখলে দেখবে পড়াশোনাটা অটোমেটিক ভালো হচ্ছে। অনেক বাবা মা বলতে পারে রোজা রেখে তুমি পড়তে পারো না, ক্লান্ত হয়ে যাও। শুইনো না কথা, পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। যারা পেইড বেসে এখনো যুক্ত হওনি, আজকে রাতে আমাকে মেসেজ দিয়ে যুক্ত হতে পারো, সর্বোচ্চ ডিসকাউন্টে আজকে রাতে তোমাকে ভর্তি করে দিব। ওকে ভাইয়া আপুরা, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওকে, না ভাইয়া আবার রিভিশন হলো। ওকে, তো আগের ক্লাসটা তোমরা একটু কাইন্ডলি করে নিও, হ্যাঁ। আর যারা আমাদের পেইড বেসিস স্টুডেন্ট, তাদের গতকালকের ক্লাস যারা করো নাই, তোমরা সুন্দর করে গতকালকের ক্লাসটা রাতের মধ্যে করে ফেলবা। ওকে, আল্লাহ হাফেজ।